ভালো করে এখানে দেখার বিষয়। ঝাড়খণ্ডে এক সাঁওতাল মুখ্যমন্ত্রী বিধানসভায় কুর্মী মাহাতোদের জনজাতি ভুক্তির দাবিতে প্রস্তাব পাস করাতে পারেন। সেখানে সাঁওতালরাই কিন্তু মুখ্যমন্ত্রী, সেখানে সাঁওতাল মুখ্যমন্ত্রী, সেখানে কিন্তু কুর্মী মাহাতোদের জনজাতি হিসেবে আদিবাসী বলে নিজে মেনে নিচ্ছেন এবং তিনি সেন্ট্রালে রিপোর্ট পাঠাচ্ছেন, আবেদন করছেন, প্রস্তাব পাঠাচ্ছেন এবং সেখানকার সাঁওতালরা তাতে আতঙ্কিত বোধ করছেন না। এ রাজ্যেও কুর্মী মাহাতোদের আন্দোলন অর্ধ দশক ধরে চলতে থাকলেও সাঁওতালরা তা নিয়ে খুব একটা বিরূপতা দেখাননি। এই নিবন্ধে খুব সুন্দরভাবে বলা হয়েছে, সেখানে সাঁওতালরা কিন্তু খুব একটা বিরূপতা দেখাননি, অথচ মাত্র কিছু কালের মধ্যে তাদের মধ্যে এত অসন্তোষ সৃষ্টি হলো যে তারা কুর্মী মাহাতোদের দাবির বিরুদ্ধে নেমে পড়লেন। এই আদিবাসী সম্প্রদায় এবং কুর্মী সম্প্রদায়, এই দুই সম্প্রদায়ের মধ্যে সংঘাত তৈরি করার চেষ্টা এবং এই সংঘাত সত্যি সত্যি তৈরি হচ্ছে। আমরা নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলায় জড়িয়ে পড়ছি। আমরা নিজেরা বুঝতে পারছি না যে পাশাপাশি পাশের বাড়ির লোকটির সঙ্গে আমার যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, সম্প্রীতির সম্পর্ক ছিল, সেই সম্পর্ক বিঘ্নিত করছে, কেউ না কেউ বিঘ্নিত করছে। কুর্মী আন্দোলন, কুর্মীদের আদিবাসী স্বীকৃতি পাওয়ার আন্দোলন এবং তার বিরুদ্ধে বর্তমানে আদিবাসী তাদের বিরোধিতা আন্দোলন, এই সম্পর্কে আজকে যখন এই ভিডিওটা করছি, আজকে 26শে জুন আনন্দবাজার পত্রিকায় সম্পাদকীয় পৃষ্ঠায় কুমার রানা একটি নিবন্ধ লিখেছেন। নমস্কার। কে ঝগড়া লাগাচ্ছে বা কে সমস্যা সৃষ্টি করছে, কে সমস্যা জিয়ে রাখছে, কে শান্তি বিঘ্নিত করছে, আমরা নিজেরা না আমাদের মধ্যে কেউ শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছে, কে সেটাকে খোঁজার চেষ্টা করুন। সম্প্রতি কুর্মী সম্প্রদায়ের আন্দোলন, তাদের আদিবাসী স্বীকৃতি পাওয়ার আন্দোলন এবং তার বিরোধিতা, এই বিরোধিতায় যেমন রাজনৈতিক দলগুলি নেমেছে, শাসক দল নেমেছে, সেরকম বিরোধী দলও এর মধ্যে ইনভলভ আছে কিনা সে বিষয়ে আমাদের নজর দেওয়া দরকার। এবং তার সঙ্গে রয়েছে বর্তমানে স্বীকৃত আদিবাসী সম্প্রদায় এবং কুর্মী সম্প্রদায়, এই দুই সম্প্রদায়ের মধ্যে সংঘাত তৈরি করার চেষ্টা এবং এই সংঘাত সত্যি সত্যি তৈরি হচ্ছে। যে পাশাপাশি পাশের বাড়ির লোকটির সঙ্গে আমার যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, সম্প্রীতির সম্পর্ক ছিল, সেই সম্পর্ক বিঘ্নিত করছে, কেউ না কেউ বিঘ্নিত করছে। এই সম্পর্কে আমার বিগত কয়েকটি ভিডিও রয়েছে, এই ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন। এখানে স্ক্রিনে যেমন তার থাম্বনেল রয়েছে, ডেসক্রিপশনে তার লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলি আপনারা দেখে আসতে পারেন। আমার সমস্ত রকম ভিডিওর উদ্দেশ্য ছিল বা বর্তমান উদ্দেশ্য কিন্তু সংঘাত তৈরি নয়, সমস্যা সৃষ্টি তৈরি করা নয়, সমস্যা জিয়ে রাখার উদ্দেশ্য নয়, সম্প্রীতি লক্ষ্য এবং শান্তির আবহাওয়া তৈরি করাই হচ্ছে আমার এই ভিডিওগুলির উদ্দেশ্য। আমার যে ভিডিওগুলি রয়েছে এই সম্পর্কেই এখনই দেখতে পাচ্ছেন আনন্দবাজার পত্রিকায়, এই লিঙ্কে ক্লিক করে আপনারা ই পেপারটি পড়তে পারেন, অনেকে হয়তো পড়েছেন। দেখুন কুমার রানার বক্তব্য এবং আমি যে ভিডিওগুলি প্রকাশ করেছিলাম বা করেছি তার মধ্যে কোথাও মিল খুঁজে পান কিনা। উনি তার নিজের মতো করে ব্যক্ত করেছেন, কিছু হয়তো রেফারেন্স তার কাছে আছে এবং সেই নিবন্ধ সম্পর্কে আজকে আপনাদের সামনে কয়েকটা কথা তুলে ধরবো। আমার কথা নয়, এই নিবন্ধের কয়েকটি লাইন, কয়েকটি প্যারাগ্রাফ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এই বিষয়ে আপনাদের যদি মন্তব্য থাকে অবশ্যই মন্তব্য করবেন, কিন্তু মন্তব্যগুলোকে আমি দেখব সেগুলো সত্যি সত্যি পাবলিকলি প্রকাশ করা যায় কিনা, তবেই কিন্তু আমি পাবলিকলি প্রকাশ করব। তাছাড়া কিন্তু মন্তব্যগুলো আমার পাবলিকের কাছে হিডেনই থেকে যাবে। এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, কেননা এই মন্তব্যগুলো আমরা নিজের মধ্যে এমন সংঘাতে জড়িয়ে পড়ছি যার ফলাফল মারাত্মক হতে পারে বলেই আমার মনে হয়, সেজন্য সেগুলো ইনঅ্যাক্টিভ করা আছে পাবলিকলি। যাই হোক না কেন, এখন আসুন সেই নিবন্ধটির কিছু কিছু বিশেষ অংশ আমি পড়ে শোনাই এবং তার সামান্য একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন, অনুরোধ রইল। নিবন্ধটির শিরোনাম সিঁদুরে মেঘ আবার, দেখেছেন কুমার রানা। পুরোটা পড়বো না, কয়েকটা লাইন আমার খুব ভালো লেগেছে এবং তার সাথে আমি অনেকটাই একমত। কেন আমরা নিজেদের সঙ্গে সংঘাতে জড়াচ্ছি, কে সংঘাত সৃষ্টি করছে, কে শান্তি বিঘ্নিত করছে, এই সম্বন্ধে তিনি লিখেছেন এবং সেই শান্তি বিঘ্নিতকারীর থেকে যেন আমরা দূরে থাকি এটা তিনি সতর্ক করেছেন। প্রথমেই সাঁওতালি ভাষা বিশিষ্ট সাহিত্যিক সুন্দর মনোজ হেমব্রমের একটা ছোট্ট গল্পের থেকে তিনি উদ্ধৃতি দিয়েছেন। পোকা নাখা পূর্ব পশ্চিম সে উত্তর দক্ষিণ। জ্ঞাতিকলহের এই কাহিনীতে বিশাল প্রশ্ন, কোন দিকে, পূর্ব পশ্চিম না উত্তর দক্ষিণ? মৃত গ্রাম প্রধানরা গদা মুর্মুর দেহ ছেড়ে বেরিয়ে উপরে ভাসতে থাকা আত্মার প্রার্থনা এখন
তার শেষ যাত্রার সময় পূর্ব পশ্চিম অথবা উত্তর দক্ষিণ যেভাবে চাই তারা তাকে শুইয়ে দিক। তার শুধু একটি আর্জি, সবাই মিলে শান্তিতে থাক। শান্তির কথা এখানে ওই গল্পের মধ্যে বলা আছে। শান্তিতে থাকার জন্য সাঁওতালরা বারংবার দেশ ছেড়ে দেশান্তরিত হয়েছেন, অথচ শান্তি যাদের সাধনার ধন সেই সাঁওতালদের এবং শান্তির খোঁজে নিরন্তর দেশান্তরিত তাদের প্রতিবেশী অন্য, এই যেখানে একটা কথা খুব সুন্দর, এখানে শান্তির খোঁজে নিরন্তর দেশান্তরী তাদের প্রতিবেশী অন্য আদিবাসীদের বারবার টেনে আনা হয় অশান্তি ও রক্তাক্ত সংঘর্ষের ময়দানে। সামান্য ওদের চাহিদা অক্ষুধা ও অদমন স্বাধীন জীবনযাপন। এখানে ওই যে ওদের প্রতিবেশী অন্য আদিবাসীদের বারবার টেনে আনা হয় অশান্তি ও রক্তাক্ত সংঘর্ষের ময়দানে। এখানে সাঁওতাল দেশান্তরী তাদের প্রতিবেশী, সাঁওতাল এবং তাদের প্রতিবেশী, এই কথাগুলো মনে রাখবেন একটু। প্রত্যেক সম্প্রদায়ের মানুষকে আমি বলছি। এখানে ঔপনিবেশিক শাসনের কথা এসেছে। সেই ঔপনিবেশিক শাসন ব্যবস্থা থেকেই কেমন আমাদের নিজেদেরকেই তারা কেমন বিচ্ছিন্ন করেছে। আমাদের দেশ ছিল একটা, ভারত পাকিস্তান বাংলাদেশ মিলে একটা দেশ ছিল, সেই দেশটাকেও কিন্তু ভাঙা হয়েছে। তার কারণ কি? কারণ হচ্ছে আমাদের ইউনিটি, আমাদের একতা। সেই একতাকেই কিন্তু ভাঙা হয়েছে বারবার, এবং আমাদের ভারতবর্ষের মধ্যেও কিন্তু সেই একতাকে বারবার ভাঙার চেষ্টা করা হচ্ছে এখনো পর্যন্ত। বলছে কল্পনা করা হয়েছিল, এখানে তিনি বলছেন কল্পনা করা হয়েছিল ঔপনিবেশিক শাসনের অন্তে আদিবাসীরাও ফিরে পাবেন আপন ইতিহাস গড়ার হক, কিন্তু তাদের স্বাধীন ইচ্ছার মূল্য দিতে গেলে ধনাঢ্যদের অবাধ ধন সঞ্চয়ে বাধা পড়ে। ধনাঢ্যদের যদি ধন সঞ্চয়ে বাধা পড়ে তাহলে তারা তো চাইবে সবসময় যেখানে বাধা সেই বাধাটাকে অতিক্রম করার, সেই বাধাটাকে ভেঙে ফেলার। তার স্বাধীন দেশেও একদিকে ঔপনিবেশিক শাসনে আদিবাসীদের উপর নামিয়ে আনা দুর্ভাগ্যের পাহাড়গুলো অক্ষত থাকে, অন্যদিকে তাদের ঠেলে দেওয়া হয় দুর্ভাগ্যের বিপুল সমুদ্রের সামনে। উদাহরণ দিয়েছেন কুমারানা, এখানে উদাহরণ দিয়েছে যে সাঁওতাল, মুন্ডা, হো, ওরাও, মাহালি, কোল, কোড়া সহ তৎকালীন সরকারি তালিকায় জনজাতি বলে চিহ্নিত কুর্বি মাহাতোদের নিয়ে গিয়ে ফেলা হলো উত্তরবঙ্গ অসমের চা বাগিচায়। অন্যত্র নির্মাণ শ্রমিক বা কৃষি শ্রমিক হিসাবে স্বাধীনতার পরেও তারা নির্দয় মজুরি শ্রমিকের জীবন কাটাতে বাধ্য হল। অসমের মতো রাজ্য, সেখানে এরকম 30 লক্ষ আদিবাসীর বাস, সেখানে তাদের তপশিলি জনজাতি এসটি মর্যাদা দেওয়া হলো না। কাদেরকে? কুর্বিদের। মনে রাখবেন, শুনুন একটু। আদিবাসীরা, আমার কথা নয়, একদম আমার কথা নয়, কিন্তু আজকে আনন্দবাজারে বেরিয়েছে, আজকে যখন ভিডিওটা করছি আনন্দবাজারে বেরিয়েছে 26 তারিখ, 26/6 সম্পাদকীয় পৃষ্ঠা। যারা পড়েছেন তাদের কথা বলছি না, যারা পড়েননি তারা পড়তে পারেন কারো কাছ থেকে কাগজটা এনে, অথবা আমি এখানে দিয়ে দেবো, এবং তার লিঙ্কও রয়েছে, ই পেপারের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি। তাহলে আদিবাসী সামান্য সাংবিধানিক সুযোগ সুবিধা পেলে অবাধ ধনসঞ্চয়ে বাধা পড়বে যে, তার চেয়েও বড় কথা এই মর্যাদা কেবল কিছু সুযোগ সুবিধার ব্যাপার নয়। এর সংজ্ঞা যাই হোক না কেন, প্রকৃত অর্থে এসটি তালিকাভুক্তি হচ্ছে আদিবাসী অভিজ্ঞান। আর যে পশ্চিমাঞ্চলে কুর্বি মাহাতোরা এসটি তালিকাভুক্তির আন্দোলনে নেমেছেন, সেটা কেবল সংরক্ষণের মতো কিছু সুবিধার জন্য নয়, বরং এটা মতাদর্শগত আকাঙ্ক্ষার প্রতিফলন। এখানে বলছেন সংরক্ষণের জন্য নয়, একটা মতাদর্শগত আকাঙ্ক্ষার প্রতিফলন। যদিও কিভাবে সমস্যার সমাধান করা যায়, এই কুর্বি আন্দোলন বর্তমানে আদিবাসীদের এর বিরুদ্ধে যে আন্দোলন, এবং সেখানে একটা ভিডিওতে আমি সংরক্ষণটাকে প্রাধান্য নয়, সংরক্ষণটা একটা সমস্যা হিসেবে সেখানে দেখা হয়েছে, কিভাবে সেই সংরক্ষণকে স্বীকৃতি দিয়ে কুর্বিদেরকে এসটি করা যেতে পারে সেটা বলা হয়। এই হচ্ছে সেই ভিডিওর থাম্বনেল। এই ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা দেখতে পারেন, অনেকে দেখেছেন। এটা সমস্যা সমাধানে একটা সামান্য মন্তব্য মাত্র, আর কিছু নয়। সবকিছু নির্ভর করছে সরকার, সংবিধান এবং আইনের উপরে। এই যে দাবি, এই দাবি কিন্তু পুনরায় আবার এসেছে আমাদের সামনে। 1930-এর দশকে কুর্মি মাহাতোরা তাদের ক্ষত্রিয়ত্বের পরিচিতিকে তুলে ধরে তৎকালীন ভারতে জনজাতীয়দের যে তালিকা ছিল তা থেকে নিজেদের সরিয়ে নেওয়ার দাবি করেন, এবং সেখানে দাবি করা হয় তারা যেন তৎকালীন ভারতে জাতি কাঠামোর সঙ্গে মানবিক মর্যাদার যোগের কারণে, এটা কুমারানা বলেছেন, স্বাধীন ভারতে সেই যোগটা ছিন্ন না হলেও সংবিধানে তপশিলি জাতি এবং জনজাতিদের স্বার্থে কিছু ব্যবস্থার কারণে তাদের পক্ষে সামান্য মাত্রায় হলেও দেশের সামাজিক প্রশাসনিক প্রক্রিয়ায় যোগদানের জায়গা তৈরি হয়। তারা কি চেয়েছিলেন সেই মুহূর্তে চেয়েছিলেন যে তাদেরকে যেন ক্ষত্রিয় করা হয়। কিন্তু এই দাবিটাও তাদের পরে এখানে বলা হয়েছে যে পূর্বতন দাবিটা তাদের পক্ষে হানিকর প্রমাণিত হলো, ক্ষতি করেছে তাদের। তারা না পারলেন জাতি কাঠামোর প্রকৃত ক্ষমতাবান
অবস্থানে পৌঁছতে না পেলেন চাকরি, শিক্ষা ও সংরক্ষণের সুযোগ। কিন্তু অন্যদিকে তাদের মধ্যে সামাজিক ও রাজনৈতিক আকাঙ্ক্ষা বাড়তে থাকে। আলাদা ঝাড়খণ্ড রাজ্যের দাবির মতো আঞ্চলিকতা ও জাতিসত্তার জটিল মিশ্রণে জেগে ওঠা আন্দোলন এই আকাঙ্ক্ষাকে প্রসারিত করে তোলে। কুর্মী মাহাতোদের মধ্যে একটা ভিন্ন পরিচিতি সত্তা জাগ্রত হয়, সেটি হলো নিজেদের জনজাতীয় উৎসের সন্ধান। তবে ঝাড়খণ্ডে ঠিক এরকম ধরনের একটা আন্দোলন চলেছিল এবং সেখান থেকে আমাদের পশ্চিমবঙ্গে সে আন্দোলনের স্রোত বা ঢেউ এসে পড়েছে। তারপরে আরেকটা লাইন এখানে আছে, 1980-90-এর দশক জুড়ে কুর্মী মাহাতোরা অন্যান্য ঝাড়খণ্ডী জনজাতি গোষ্ঠীগুলির সঙ্গে একত্রে পথ হেঁটেছেন। কত সাল পর্যন্ত? এখানে কত সাল বলছে? 1980-90-এর দশক জুড়ে। এখন সেই মুহূর্তে কি হয়েছে, যে পশুপতি মাহাতোর মতো অগ্রণী নৃতাত্ত্বিক বৈজ্ঞানিক জনবিন্যাসের অন্যতম প্রতীকৃত হারবার্ট রিজলির বেশ কিছু পর্যবেক্ষণকে কাজে লাগিয়ে বৃহত্তর খেরোয়াল সমাজের ধারণাটিকে এগিয়ে নিয়ে গেলেন। রিজলি সাঁওতাল ও কুর্মীর জীবনযাত্রায় বিরাট মিল রেখেছিলেন। হারবার্ট রিজলি তিনি সাঁওতাল এবং কুর্মীর জীবনযাত্রায় বিরাট মিল রেখেছিলেন। এটা পয়েন্ট করার মতো কথা। এটা ছিল একটা ভিন্নতর সংহতির প্রক্রিয়া। শ্রমজীবীদের মধ্যেকার ভিন্ন ভিন্ন ভাষিক সাংস্কৃতিক বিভাজনগুলোকে গৌণ করে তুলে এক অভিন্ন আঞ্চলিক জাতিসত্তাগত পরিস্থিতি গড়ে তোলা, যা আবার কার্যত একটা শ্রমজীবী ঐক্যের রূপ নেয়। শ্রমজীবী ঐক্য, কর্মী ঐক্য, শ্রমিক ঐক্য তারই রূপ নিয়েছে। এই নিবন্ধে সে কথাই বলছেন। এরপর 2000 সালে কি হলো? 2000 সালে কেবল বিহারে কয়েকটি জেলা নিয়ে ঝাড়খণ্ড রাজ্য প্রতিষ্ঠা হলো, সকলেই জানেন আপনারা। এখন পশ্চিমাঞ্চল কি হয়ে গেল? আমাদের পূর্বাঞ্চল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লো। আমাদের পশ্চিমাঞ্চলে আন্দোলন স্তীমিত হয়ে গেল ঝাড়খণ্ড রাজ্য তৈরি হওয়ার পরে। কিন্তু এই অঞ্চল ঐতিহাসিকভাবেই নানা প্রতিবাদী উত্থানের সাক্ষী। আমাদের এই অঞ্চলটার কথা এখানে বলেছেন তিনি। গত 50 বছরে এই অঞ্চলটি বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত হয়েছে এবং তার বিরুদ্ধে আন্দোলনও তৈরি হচ্ছে। একটা অগ্নিগর্ভ মানসিকতা প্রত্যেক মানুষের মধ্যে রয়েছে। সেই মানসিকতা থেকেই এখানে তিনি বলছেন যে এই অঞ্চলে মানুষের রাজনৈতিক চেতনা জুড়ে আছে এক বিরোধী সত্তা একটা রয়েছে। সেখান থেকেই আজকের এই পশ্চিমাংশে কুর্মী মাহাতোদের মধ্যে অসন্তোষকে আলো বাতাস যোগাচ্ছে। এখন এই মুহূর্তে সেই বিক্ষোভকে আবার খানিকটা সমর্থন দেয় ঝাড়খণ্ড সরকারের একটি পদক্ষেপ। এখানে একটা দেখার বিষয় আছে। ঝাড়খণ্ড সরকারের একটি পদক্ষেপ কি নিয়েছিল? পদক্ষেপ বলছে বিধানসভায় কুর্মী মাহাতোদের জনজাতি তালিকাভুক্ত করার ব্যাপারটা অনুমোদিত করে নেওয়া, যদিও ভারত সরকার এখনো এটাকে স্বীকৃতি দেয়নি। এখানে কি বলা হচ্ছে? স্বীকৃতি দেয়নি। না দেওয়ার বাহ্যিক যুক্তিটি হলো, বলছে কুর্মী মাহাতোরা নৃবৈজ্ঞানিক দিক দিয়ে জনজাতীয় বৈশিষ্ট্যের অধিকারী নন। সেখানে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে। আসল যুক্তিটি সম্ভবত দেশের শাসন ক্ষমতায় আসীন বিজেপি দলের উগ্র জাতীয়তাবাদী মতাদর্শ, যেখানে আদিবাসী ধারণাটাই তাদের কাছে বিপজ্জনক। কুমার রানা বলছেন এই নিবন্ধে। নৃবৈজ্ঞানিক দিক দিয়ে জনজাতীয় বৈশিষ্ট্যের অধিকারী নন, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট রিপোর্ট পাঠিয়েছিল ঝাড়খণ্ড সরকারকে। এটা কিন্তু নয়, এই নিবন্ধে সেটা বলা হয়েছে। সেটা আসল যুক্তিটি কি বলছেন? তিনি বলছেন যে উগ্র জাতীয়তাবাদী মতাদর্শ, যেখানে আদিবাসী ধারণাটাই তাদের কাছে বিপজ্জনক বিজেপির কাছে। তারা যে ভারতীয় অভারতীয় ভাগটাতে বিশ্বাসী, তাতে আদিবাসী শ্রেণীকরণের জায়গা নেই হিন্দু পরিচিতি। ফলে কুর্মী মাহাতোদের জনজাতি তালিকাভুক্তির দাবির মধ্যে নিহিত আদিবাসী পরিচিতির দাবিটাকে তারা ঠিকই পড়তে পেরেছে। অর্থাৎ তারা আদিবাসী। এখানে এই নিবন্ধে বলছে, এই নিবন্ধে বলা হচ্ছে যে কুর্মীরা যে আদিবাসী সেটা কিন্তু বিজেপি সরকার ঠিকই পড়তে পেরেছে। এটা ভেতরের খবর। আর বাইরে বলছে নৃবৈজ্ঞানিক দিক দিয়ে এরা আদিবাসী নন, জনজাতীয় বৈশিষ্ট্য অধিকারী নন। আমি বলছি না, একদম আমি বলছি না, প্রত্যেকে শুনবেন। কিন্তু আমি জাস্ট একটা নিবন্ধের আজকে কি বেরিয়েছে সেটাই নিয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তৃণমূল কংগ্রেস 2018 সালে কুর্মী মাহাতোদের আদিবাসী পরিচিতির দাবি নিয়ে পদক্ষেপের আশ্বাস দিলেও কিছুই করেনি। এছাড়াও শাসক দলের কিছু কাজকর্ম ও আচরণ কুর্মী মাহাতোদের বিক্ষোভে ইন্ধন যোগায়। এখানে এই যে কিছু কাজকর্ম আচরণ কুর্মী আন্দোলনের বিক্ষোভে ইন্ধন যোগায়, এখানে জাস্ট এই লাইনটা দিয়ে তিনি শেষ করেছেন, রেফারেন্স দেননি কোন কাজকর্ম বা কোন আচরণ। এরপরে দেখুন এই প্যারাগ্রাফটার একটা নাম দিয়েছেন সংহতির চৈতন্যই সম্বল। শাসকীয় অহংকার এই বিক্ষোভের মনোভূমিকে চিনতে পারে না, তার শিরায় ধমনীতে আছে
ডান্ডা মেরে ঠান্ডা করার প্রশিক্ষণ, আর আছে ভাই বোনদের মধ্যে, আত্মীয়দের মধ্যে, প্রতিবেশীদের মধ্যে বিদ্বেষের বিষ ছড়িয়ে দেওয়া। কে সমস্যা তৈরি করছে, কে সমস্যা জিয়ে রাখার চেষ্টা করছে, কে শান্তি বিঘ্নিত করছে। আপাতত এটাই চলছে এবং বিপজ্জনকভাবে চলছে। ঝাড়খণ্ডে এক সাঁওতাল মুখ্যমন্ত্রী, ভালো করে এখানে দেখার বিষয়, ঝাড়খণ্ডে এক সাঁওতাল মুখ্যমন্ত্রী বিধানসভায় কুর্মী মাহাতোদের জনজাতি ভুক্তির দাবিতে প্রস্তাব পাস করাতে পারেন। সেখানে সাঁওতালরাই কিন্তু মুখ্যমন্ত্রী, সেখানে সাঁওতাল মুখ্যমন্ত্রী, সেখানে কিন্তু কুর্মী মাহাতোদের জনজাতি হিসেবে আদিবাসী বলে নিজে মেনে নিচ্ছেন এবং তিনি সেন্ট্রালে রিপোর্ট পাঠাচ্ছেন, আবেদন করছেন, প্রস্তাব পাঠাচ্ছেন এবং সেখানকার সাঁওতালরা তাতে আতঙ্কিত বোধ করছেন না। এ রাজ্যেও কুর্মী মাহাতোদের আন্দোলন অর্ধ দশক ধরে চলতে থাকলেও সাঁওতালরা তা নিয়ে খুব একটা বিরূপতা দেখাননি। এই নিবন্ধে খুব সুন্দরভাবে বলা হয়েছে, সেখানে সাঁওতালরা কিন্তু খুব একটা বিরূপতা দেখাননি, অথচ মাত্র কিছুকালের মধ্যে তাদের মধ্যে এত অসন্তোষ সৃষ্টি হলো যে তারা কুর্মী মাহাতোদের দাবির বিরুদ্ধে নেমে পড়লেন। ভাবনার বিষয়, তারা নিজেরাই নেমে পড়ছেন সচেতনভাবে, না তাদেরকে ভুল পথে কেউ সচেতন করার চেষ্টা করছে? ঘরপোড়ারা সিঁদুরে মেঘ দেখলে ডরায়, এদেশে বারবার ঘর পুড়ে চলেছে। ঘর পোড়ারা জানে আগুন কোথা থেকে লাগে, আগুন নিজে থেকে লাগে না। শান্তির পরিক্রমায় জীবন কাটিয়ে দেওয়া সাঁওতাল ও তাদের তুতো ভাই বোন কুর্মী মাহাতোদের সংহত ঐতিহাসিক সাংস্কৃতিক চৈতন্য ঘরপোড়াদের এই সঞ্চিত ও চলমান অভিজ্ঞতার কথা স্মরণে রাখবেন। এই বিশ্বাসেই আমাদের নির্ভরতা। নিবন্ধটা এখানে শেষ হয়েছে। এই নিবন্ধে সুস্পষ্ট হয়ে পরিষ্কারভাবে বলা হচ্ছে সাঁওতাল এবং কুর্মী মাহাতো এরা কিন্তু একে অপরের তুতো ভাই বোন। তাদের মধ্যে সংঘাত তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আমরা নিজেরা করছি না কে করাচ্ছে সেটাই এখানে বলা হয়েছে। এরপরে প্রত্যেককেই আমার অনুরোধ, বিনীত অনুরোধ, বিষয়টা সত্যি ভাবনার বিষয়। আমাদের সংহতি, ঐক্য, শান্তির নীড় বিঘ্নিত হচ্ছে। আমাদের প্রতিবেশী রাজ্য, পূর্বের রাজ্য মণিপুরের অবস্থা আপনারা সকলেই জানেন। আমরা কেউ চাইব না ওই ধরনের ঘটনা আমাদের রাজ্যে ঘটুক। আমি একজনের কাছে একটা খুব ভালো উপদেশ পেয়েছিলাম, যদি নিজের দুঃখে তুমি কাঁদো কখনো কারোর সামনে কাঁদবে। যখনই কারোর সামনে কাঁদবে, সে কান্না নিয়ে সেই ব্যক্তি ব্যবসা করবে, সওদা করবে। রাজনৈতিক দল যদি হয় তো অবশ্যই করবে। আপনারা বিভিন্ন ধরনের ঘটনা এখানে দেখেছেন। নিজের মধ্যে দলাদলি করব, নিজেদের মধ্যে মারামারি করব, কেউ কারো বুকে ছুরি ঢুকিয়ে দেব, তারপর পৃথিবী ছেড়ে চলে যাব এবং সেই লাশটাকে নিয়ে ব্যবসা হবে, রাজনীতি হবে। পরিবারের লোক হাই হাই করবেন, আত্মীয় স্বজন হাই হাই করবেন, ছেলে মেয়ে হাই হাই করবে, স্ত্রী পুত্র হাই হাই করবে, মা বাবা চোখের জলে বানভাসি হয়ে যাবে। আর তারা কিন্তু এসে সেখানে এই লাশটার ওপরে রাজনীতি করতে শুরু করে দেবে। ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা যারা সম্পূর্ণ দেখলেন অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পারলে অবশ্যই দেখা করব না একটা ভিডিওয়।